আমাদের ব্যস্ত জীবনের অবসর সময়ে আমরা ডুবে যাই সাহিত্যের জগতে, যেখানে রোমাঞ্চ, প্রেম, ভয়, ভীতিসহ নাম না জানা হাজারো আবেগ অনুভূতির সাথে পরিচয় হয়। তাই বাংলা সাহিত্যের কিছু মন মাতানো গল্প নিয়ে আপনাদের সাথে গপ্পের আড্ডাখানা। গল্প পাঠে আমি মিনহাজুল আলম মোল্লা। গপ্পের আড্ডাখানার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1894 এবং মৃত্যু 1 নভেম্বর 1950। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ, হিন্দু হোটেল, ইচ্ছামতি, অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আজকে তার লেখা একটি ছোট গল্প আরক। চলুন শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতনার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তার দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতদের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতনার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি। হঠাৎ কি মনে করে জানি না, আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন নাকি? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বৈমাত্রীয় ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। আমি বিস্ময়ের স্বরে বললাম, বদ্ধ উন্মাদ? একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলে এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া। ও সে কথা যাকগে, আসল গল্পটা বলি তবে। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে কোটা দরবারে সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ফুর্তি করতে। তার 2-1 বন্ধু সেখানে ছিল, তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার 2 বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন।
বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে। বলা বাহুল্য, 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালি চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যাই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকলোচনের বাইরে লোকলোচনের অন্তরালে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ গেলেন না। সে কথা আমি বলতে পারবো না তিনি কেন গেলেন না, কারণ আমি শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সে সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারা 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে একে প্রায় 4 দিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়েও কিছু উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতা ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করল। রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বললেন না, শুধু বললেন জায়গাটা ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বলল, কোটা দরবারের নিমক মহলের এক বেনিয়ার সে ইজারাদার ছিল যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সেই সময় সে দেখেছে হ্রদের ওপরের আকাশে হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকেই স্থানীয় লোকদের মধ্যে এ ভয় রয়েছে। একবার এক মেষ পালক রাত্রিকালে হ্রদের ধারে রাত কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এসব গালগল্প শোনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই এইসব আর কি। লোকটিও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের?
তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে? কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারিনি। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটাতে নাহার নিপটের ধারে যাব না। প্রাণীর ভয় নেই নাকি? আমরা ভিল বাঘের ভয় রাখিনি। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুর দাদা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলেদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠলে পূবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আঁধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ, 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়া। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গেছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালি হাঁস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুর দাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কি না, কিংবা আরো হাঁসের দল নামে কি না। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। একদৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার, এ কি রকম হাঁস? ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারার মতো বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, যা আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে মিথ্যা বলছি বা বানিয়ে বলছি অন্তত এটুকু ভাববেন না। ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। আরও কইটুকুনি খেয়েই আজ আমার একই দশা।
পরক্ষণেই সেই জীবগুলো জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে। রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না। তখন তার আরকের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বলল, হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে। আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আরেকদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসীর মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুর দাদার মধ্য দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে আরকে নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রলোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হলো। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে। তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভৈজি ঘাড় নেড়ে বলল, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যু 10 বছর আগে থেকে তার মোটেও ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশের সকলে বিশ্বাস করে না। এ আজ থেকে 50 বছর আগেকার ঘটনা বলেছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওই সব চোখের ভুল দেখা। বন্য হংসীকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে না না, আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সে কথাই বলতো।
কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন আমার জন্মই হয়নি। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরব। গল্পের আড্ডাখানার আজকের গল্প এখানেই শেষ। আবারও এক নতুন গল্প নিয়ে হাজির হবে আপনাদের সামনে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি কোন ধরনের গল্প পছন্দ করেন তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।